ইরফান, মায়রা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথে ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল। এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনদের বিয়ে আসে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপার, মায়রার মন খারাপ। মিলা আসেনি এখনো। তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত প্রায় 10টা 30 তখন। মায়রারা সবাই ছাদে বসে আছে, সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেহেদি, মায়রা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সব। মায়রা বলেছে সে সবার শেষে দেবে। মায়রার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পেছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে। আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারত। মায়রা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভ্রু কুঁচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল খাওয়ার সময় একে খুঁজেছিল, কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতো লাফিয়ে বেড়াবে, লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরও গরম হলো। মায়রা উঠে দাঁড়িয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, আপনি যান। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজও আমাদের সাথে থাকুক, মেহেদি পারবে আর মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে, হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও, যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়। মায়রা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসতে মায়রা দৌড় দিতে নেয়। তার আগে ইরফান ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মায়রা খুলতে না পারে। মায়রা ঢোক গেলে আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের ওপর রাখলো। এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মায়রা মাথা নিচু রেখেই চোখ উঠিয়ে দেখল। ইরফান তার বডিতে আঙুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মায়রা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা, ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জল করছে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে মায়রা দ্রুত দুপা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মায়রার পাশ কাটিয়ে ওয়াশরুম চলে যায়। মায়রা মুখ বাঁকায়, দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়রার কান্না পায়। ইনায়ার বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে যে দিয়েছে আল্লাহ জানে। সে রাতেও একটু মজাও করতে দেয়নি। আজকেও ঘরে আটকে রাখলেও মায়রার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা ডিভানের উপর মুখ ঘুরিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা তার কোমরে দু হাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবোই না এখানে এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মায়রাকে টেবিলের ওপর বসিয়ে দেয়। ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মায়রা মিয়ে যায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়। টেবিলের ওপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের উপর মায়রাকে বসায়। মায়রা ইরফানের হাতের মেহেদির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পেছন থেকে মায়রার বা হাত ধরে ডান হাতে মায়রার হাতে আঁকতে শুরু করে। মৃদু স্বরে বলে, বউ আমার, মেহেদি বাইরের লোক কেন দেবে? মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মায়রার হাতে আঁকতে ব্যস্ত। মায়রাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হওয়ায় মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মায়রার কাছে। ইরফান একে একে মায়রার দু হাতের দুই পাশেই দিয়ে দেয় মেহেদি। একবারও বিরতি নেয়নি। মায়রা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে পুড়িয়েছিল।
ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলবো, আর আপনি এভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভ্রু কুচকে বলে। ফালতু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারো হাতে আঁকতে পারি না। মায়রা মনে মনে খুশি হলো, হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শিশরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, আড়াআড়িভাবে দুহাত বুকে গুজে মৃদু স্বরে বলে, এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো, এতটুকুতে আমার পোষায় না। মায়রা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান দু হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে, মৃদু স্বরে বলে, নেক্সট ডে আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নেব জান। আজ তোমার লাস্ট ছুটি। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ছাড়ল না, হাতের বাঁধন আরও খানিক শক্ত করে, গালে ঠোঁট চেপে বলে, ফাঁকে সরে বলছি তো, অনেক মনে পড়ছিল তোমায়। পুরো দিন তোমায় দেখিনি। একটু বসো। ফারা মাথা নিচু করে বলে। ছাইপাশকে একদম আমার আশেপাশে আসবে না। শুদ্ধ ফারাকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারা ভ্রু কুচকে তাকায়। শুদ্ধর পিছু পিছু গিয়ে দেখল শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ দিয়ে কি করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারার দিকে তাকায়। ফারা চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুইয়ে নিয়ে ফারার ওড়না টেনে ওড়নার কোণা দিয়ে মুখ মুষ্ট, এরপর মৃদু স্বরে বলে, তোমার ওখানে তো মাউথওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নেবে? শুদ্ধ ফারার হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপটে যাওয়া হাত ধুইয়ে দিল। ফারা অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে, আমাকে আবার মেহেদি পড়তে হবে। শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে। মনে হচ্ছে বউ হয়ে গিয়ে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। বউ তুমি, সব তুমিই করবে। ফারা রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারাকে জড়িয়ে ধরতে গেলে ফারা ধূপধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। তার বউটা শুধু রেগে যায় কেন? ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারা বেডের উপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলল, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ালে ফারা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ড্রিম লাইট জ্বালানো, এজন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারা। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউয়ের সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারা অবাক হয়ে বলে, মানে আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাকে দাঁড় করিয়ে দু হাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না, কিন্তু তুমি আমারই বউ। চলো পাখি, ঘুমাই। আমি গত রাতে একদম ঘুমাতে পারিনি। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারা মোস্টামুষ্টি করতে করতে বলে, ছাড়ো আমায়। কি শুরু করেছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছো? উফ, সরো তো। শুদ্ধ তার দু পায়ের মাঝে ফারার পা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারার দিকে চেয়ে মিটিমিটি হেসে পড়ে, তুমি আমাকে পাশে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারা কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টুমির হাসি। ফারার কেমন অদ্ভুত লাগছে। একে তো শুদ্ধর গায়ে কিছু নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ফারার কথা শুনলে তো। সে ফারাকে চিৎ করে শুইয়ে দিয়ে ফারার উপর আছড়া হয়। ফারা ঢোক গিরে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধর চোখ মুখ কেমন পাল্টে গিয়েছে। ফারা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারার গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারা লজ্জায় নুয়ে পড়ে।
মিনমিন করে বলে। তুমি যাও। শুদ্ধ ফারাকে আরেকটু টেনে নিয়ে ডাকে। বউ বা ফারা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নাই। শুদ্ধ বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা নড়াচড়া করতে চাইলে পারে না। শুদ্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারার কাজিনের ডাকে। কিরে, ছাদে আসবি না? ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ যেন নিজের মাঝে নেই। হাতের বাঁধন আরও শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারাকে ডাকে। ও, তুই কি ঠিক আছিস? ফারা ছটফট করে। এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারার অত্যধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারাকে ছেড়ে দেয়। ফারা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামাতে চাইলে শুদ্ধ টানে ফারাকে বেডের সাথে চেপে ধরে। রেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারাও রেগে বলে, আমার কাজিনরা এসেছে, কানে শোনো না তুমি? যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারার কাজিন ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারা শুদ্ধকে ঠেলে বলে, ধ্যাত, যাও তো তুমি, আমায় ছাড়ো, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাকে জড়িয়ে ধরে ফারার গলায় মুখ গুজে দেয়। ফিসফিসিয়ে বলে, ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। ফারা ঢোক গিরে। শুদ্ধ থেমে নেই। ছোট ছোট চুমু আঁকে ফারার গলার ভাঁজে। ফারা থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছে। ফারা চোখ বুঝল, ভাবল শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবে একটু গলা উঁচিয়ে বলে তার বোনদের যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদু স্বরে বলে, বউকে আদর করলে শোয়া ভয়ে, জানো পাখি। ফারা শুদ্ধকে ছেড়ে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারার গলায় মুখ গুজে রেখে একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো, একটুও কিপটামি করব না। আজকেও একটু করে আমাকে সব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলে ফারার দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারার কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে নেয়। দু হাতে ফারাকে টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারার জামার চেইন খুঁজল, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে। ফারা গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারার মুখের দিকে তাকায়। মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফারাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবারও ফারাকে টেনে নেয় নিজের দিকে। ফারা ছাড়া পেতে চায় কেন যেন। শুদ্ধ ফারার কাঁধে হাত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছো ফারা পাখি, এরপর তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়বো, বলে দিলাম। ফারা ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়, তার বউটা এমন কেন? এত জ্বালায় রে। একটু আদরও করতে দেয় না। বেডের উপর সে শুয়ে ফারাকে তার উপর উঠিয়ে নেয়। দু হাতে ফারাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন? একটু আদরই তো করেছি আমি। জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল। এমনি কাছে আর কিছু বলা যাবে না। অতঃপর ফারার মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফাড়া পাতা হয়ে গিয়েছে, ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারা নাক টানলো। শুদ্ধ ফারার মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে, ওখানে পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফারা নিজে থেকেই শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গলায় নাক ঘষে। শুদ্ধ হাসল। হঠাৎই ফারাকে ঠাস করে বেডের উপর ফেলে ফারার উপর উঠে যায়। ফারাকে সিচুয়েশন টুকু বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করলো, ভালোবাসি আমার ফাড়া পাখি। মাইরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভ্রু কুচকে তাকায়, মৃদুস্বরে বলে, পুরো বডিতেই দিবে নাকি? মাইরা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিলে কি হয়, পায়ে দিলে অনেক সুন্দর লাগে। নিন দিয়ে দিন, আমি না আপনার বউ হই। মাইরার কথায় ইরফান ঠোঁট বাঁকায়। মাইরার ডান পা তার ডান হাতের উরুর ওপর টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়?
ইরফানের কথায় মায়রা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মায়রার দু পায়ের চুড়ি পায়জামা উপরের দিকে তুলে দেয়। হঠাৎই মায়রার এক পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর ক্ষতর একটি কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে। বার্ড ফ্লাওয়ার। মায়রার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে, বলুন শিশরাজ। ইরফান মায়রার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছু বলল না। মায়রার পায়ের দাগের জায়গাটায় বা হাতের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হয়েছিল অ্যান্ড কবে? মায়রা চোখ নামিয়ে তার পায়ের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনলেন না, তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার পানে। মায়রার জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞেস করলো না। হেসে বলে, এসব বাদ দিন, এটা তো অনেক আগের, সেই কবেই ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মায়রার পায়ের দিকে তাকায়। মায়রার পা উঠিয়ে ক্ষত স্থানটায় ঠোঁট চেপে রাখে। মায়রা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন, এটা আমার পা। ইরফান মুখ তুলে মায়রার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই হ্যাভ ফেইলড। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়রার ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বললে আমার ভালো লাগে না শিশরাজ। ইরফান মৃদু হাসল, কিছু বলল না। মায়রার পায়ে মেহেদি দেয়ায় মনোযোগী হলো। মায়রার পায়ের সাইড দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভ্রু কুঁচকালো। সে মায়রার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মায়রা তার পায়ে কি দেখছে সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছিল, আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝলো বোধহয়। হাতের মেহেদি টেবিলের ওপর রেখে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়ে দিয়েছেন। ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সবকিছু রেখে হাজবেন্ডের পায়ের দিকে নজর গেল, ওয়াই? মায়রা আমতা আমতা করে বলে, মোটেও না, আপনার পা বিশ্রী, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতুক স্বরে বলে। ও আই সি। মায়রা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা দু পায়ে কালো কিচকিচে লোম। মায়রার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তো জানে না, শুধু জানে ভালো লাগে তার। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়রার হাতের দিকে তাকালো। মেয়েটাও দু হাত মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, আর এভাবে হাত মেলে রাখতে হবে না। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মায়রাকে তার দিকে ঘোরায়। বা হাতে মায়রার গলা থেকে ওড়না সরিয়ে রাখে। মায়রার চোখ বড় বড় করে বলে, এই আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে। আরো অনেক কিছু বলবো। মায়রা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বা হাতে মায়রাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, বাদুরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মুখ ফোলায়, মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। ইরফান হাতের মেহেদি মায়রার গলার দিকে এগিয়ে দেয়। মায়রা মোস্টামুষ্টি করে বলে, কি করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দেবেন নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে। এভাবে নড়াচড়া করে দেয়া যায়? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বা হাতে মায়রার মাথা বুকে চেপে রাখে, মৃদু স্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্টেন্ট কাজ করব। মায়রা চুপ থাকলো। ইরফানের ওপর বিরক্ত হলো, মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার গলার নিচ বরাবর কিছু আঁকলো। 2 মিনিটও সময় নেয়নি, এরপর হাতের মেহেদি রেখে দেয়। মায়রাকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড় করায়।
এরপর পিছন থেকে মায়রাকে দু হাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মায়রার মাথায় থুতনি রাখে। মায়রা মুচড়ামুচড়ি করে বলে, অসভ্য লোক, আমার ওড়না দিন। ইরফান মায়রার কথা পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মায়রার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে। এটা কি বলো তো? মায়রা আয়নায় তাকালে নিজেকে দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে। আমার ওড়না। ইরফান কড়া ধমক দেয় একটা। শারাপ। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান রেগে বলে। ফালতু টপিকে বাচ্চামি করলে থাপ্পড় খাবে স্টুপিড। মায়রার রাগ হলো। সারাদিন শুধু স্টুপিড আর থাপ্পড়, এখনো গেল না সব। ইরফান নিজেকে সামলে আবারও মৃদুস্বরে বলে। আয়নায় তাকাও। মায়রা গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেছে। একটু কষ্ট করে আয়না ছাড়াই দেখতে পেত, কিন্তু মায়রা দেখবে না। ইরফান ভ্রু কুচকে বলে, কিছু বলছি আমি। মায়রা তবুও একটুও নড়ল না, যেন আজ কিয়ামত হয়ে গেলেও সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়। উফ, এটাকে আর নেওয়া যায় না। ইরফান নিজেই মায়রার কপালে হাত রেখে মাথা উঁচু করল। মায়রা এবার চোখ বুঝে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। রাগ লাগছে তার। মেয়েটা তাকে জেদ দেখাচ্ছে। ইরফানের এসব হজম হয় না। আবারও একটা ধমক দেয়। চোখ খোলো স্টুপিড। মায়রা এবার দু হাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়। রেগে বলে, আপনি আসলেই খুব খারাপ। ভালো করে কথাই বলতে পারেন না। সারাদিন শুধু বকতে পারলেই আপনার যত শান্তি। অসহ্য লোক একটা। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে বেডের ওপর গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা বেডের এক কোণায় শুতে নেয়। তার আগে ইরফান মায়রাকে টেনে মায়রার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। বেশ জোরে দিয়েছে। মায়রা চেঁচিয়ে ওঠে। ব্যথায় চোখে পানি জমে গিয়েছে। ইরফান ছেড়ে দেয় মায়রাকে। মায়রা মাথা নিচু করে নেয়। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে ক্ষত স্থানটায় গাঢ় চুমু আঁকে। মায়রা নাক টানে। ইরফান মায়রার গলায় দুটো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, লাভ বাইট দিয়েছি, কাঁদছো কেন? মায়রা কিছু বলল না। ইরফান বুঝলো মেয়েটি ভালোই জেদি আছে। মায়রাকে উল্টো ঘুরিয়ে বসালো। এরপর তার ফোনের ক্যামেরা অন করে মায়রার গলায় আঁকা অক্ষরের পিক তুলে কয়েকটা। আর চোখে মায়রার দিকে তাকালো। মায়রার চোখ বন্ধ। ইরফান ভালোই অবাক হয়। কি জেদ এইটুকু মেয়ের! তাকে একটু ধমক দিয়েছে বলে সে তার আঁকা জিনিসটা দেখবে না বলে কত কি করছে। ইরফান ভাবনা রেখে মায়রার গালে দুটো চুমু এঁকে বলে, চোখ খোলো বার্ড ফ্লাওয়ার। মায়রা চোখ খুলল না। ইরফান হতাশ হয়, মৃদুস্বরে বলে। আচ্ছা বাবা, সরি। মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, এখন তো আমি বাবাই। ইরফান থতমত খেয়ে তাকায়। বাচ্চা মেয়েটি তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামলে নিয়ে মায়রার সামনে তার ফোনটা ধরে। মায়রা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বলে, এত জেদ করছো কেন? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি না স্বামী, বউদের জেদ হজম করা স্বামীদের কর্তব্য। ইরফান কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মায়রা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোন রেখে বলে, ওকে, হজম করছি। এরপর মায়রাকে তার দিকে ফিরিয়ে মায়রার গলায় দিকে হাত বাড়ায় আর বলে, আর এটা মুছে দিচ্ছি, দেখতে হবে না তোমার। মায়রা দ্রুত ইরফানের হাত আটকে বলে, না না, এমন করছেন কেন? আমি দেখব তো। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার নিচের দিকে 3টা শব্দ আঁকা, আই এম এম। মায়রা বুঝল না এর অর্থ। ইরফান মায়রার পেছনে দাঁড়ালে মায়রা উল্টে ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, এটার মানে কি? ইরফান মায়রার গলায় হাত দিয়ে বলে, ইরফান অ্যান্ড মায়রাপুরীর মাঝে লিটল প্রিন্সেস মাহিরা। ইরফানের কথাটা বুঝতে মায়রার বেশ কিছুক্ষণ সময় লাগলো। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মায়রাকে দু হাতে জড়িয়ে নিয়ে মায়রার মাথায় চুমু আঁকে। মায়রা হঠাৎই বলে, মোটেও না। ইরফান অ্যান্ড মায়রার মাঝে লিটল প্রিন্সেস মাহির। ইরফান মৃদু স্বরে বলে। বার্ড ফ্লাওয়ার নিজেই তো লিটল গার্ল। মায়রা হাত দুটো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখলো। হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে। অতঃপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরে
কতজন বাচ্চার মা হয়ে যায়, আমি তো তাদের চেয়ে আরও 2 বছরের বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে, গম্ভীর গলায় বলে। নো, ইউ আর এ লিটল গার্ল। মায়রা ইরফানকে ছেড়ে বলে। আর আপনি একটা বুড়ো। অদ্ভুতভাবে বলে ওঠে। হোয়াট? মায়রা কথাটা বলি এক দৌড়ে বেডের উপর উঠে বসে। এরপর ইরফানের দিকে চেয়ে আঙুল উঁচিয়ে বলে। আমার কালকে বিয়ে, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। কথাটা বলি উল্টো ঘুরিয়ে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফানের মুখটা দেখার মতো হয়েছে। ইস, হাসি চেপে রাখা কি কষ্ট। ওদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মায়রা এমনভাবে কথাটা বলল যেন ইরফান বখাটে ছেলে হয়ে মায়রাকে ডিস্টার্ব করে, আর তাই মায়রা তাকে বিয়ের কথা জানিয়ে দিল, আবার তাকে বুড়ো বলছে। ইরফান দ্রুত উল্টো করে আয়নায় নিজেকে দেখল। সে কি আসলে বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মায়রা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত তখন প্রায় 2টা। শুদ্ধ ফারার রুমে পায়চারি করছে। বেরির দিকে একবার তাকালো। ফারার শাওয়ার নিয়ে প্রায় 8 ঘন্টা হলো ঘুমিয়েছে, আর তার তো দুঃখে শেষ নেই। তার পরনে তার শ্বশুরের এক লুঙ্গি। ফারাকে এত করে বলল ফাইজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করেও একটা কথা বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়। এখন সে এই লুঙ্গি পরে গ্রামে যাবে কি করে? মেহেদি দিয়ে ভরিয়ে ফেলা খুলে রাখা শার্টটি আবারও গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন নয়, গ্রামে গেলেই পরা হয়, কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহর থেকে গ্রামে যাবে? কিচ্ছু করার নেই। সকালে উঠে সবাই তাকে না পেলে কি ভাববে? আবার সে সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কিভাবে? এক্ষুনি যেতে হবে। এগিয়ে গিয়ে ফারার পাশে বসল। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। শুধু ভেবে পায় না এমন ধানি রঙা মেয়েরা তো লজ্জা কোথা থেকে আসে। মুখে বোম মেরেও একটা কথা বলাতে পারেনি। কথা বলা তো দূর, একবার তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফারার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে একটা চুমু এঁকে মৃদুস্বরে বলে, ভালোবাসি বাকি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। ব্যালকনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায় ভাবতেই শব্দ করে বলে ওঠে। আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করো শ্বশুর বাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে ব্যালকনির ওপর দিয়ে নামতে নামতে লুঙ্গির গিট ঢিল হয়ে দ্রুত বা হাতে লুঙ্গি শক্ত করে ধরে বলে ওঠে, শালা লুঙ্গি, তোর কাজ আমাদের ইজ্জত ঢাকা। তুই কেন খুলে গিয়ে ইজ্জত লুটাবি? খুলিস না বাপ, এখন থেকে প্যান্টের বদলে তোকেই পরবো। তবুও খুলে যাস না। বেশ কসরত করে শুদ্ধ ফাইজদের বাড়ি থেকে বের হয়। বাইক পাশেই রেখেছিল। চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয়ওনি। শুধু দ্রুত বাইকে উঠে পড়ে। শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুরের বাড়ি থেকে তার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি। ছ্যা, এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দেবে, নয়তো শ্বশুরের লুঙ্গি তার কাছে এটা কেউ দেখে নিলে কত বড় কেলেঙ্কারি হবে ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুর বাড়ি আসলে প্যান্টের দোকান সাথে আনবে। ভাবতে ভাবতে বাইকে স্টার্ট দিয়ে এক টান দেয়। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ি রং বেরঙে সাজিয়ে তুলেছে। পুরো বাড়ির চারপাশে ঝলমলে রঙিন লাইটিং। ব্যালকনি জানালা সহ জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সজ্জিত। এত সব ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা। দুপুর প্রায় 2টা। ইরফান তার রুমে ডিভানের ওপর বসে আছে, 2 হাত আড়াআড়ি ভাবে বুকে গুজে রাখা। সে ঘুম থেকে ওঠার পর থেকে মায়রাকে দেখেনি। মায়রার অস্তিত্বই যেন নেই। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় এদিক ওদিক নাড়িয়ে রাগে পায়ের কাছের টি টেবিলে একটা লাথি বসায়। টি টেবিলটি ছিটকে কয়েক হাত দূরে সরে যায়। তখনই তারেক নেওয়াজ ইরফানের রুমে আসে। ইরফানের কাজে অবাক হয়, কি হয়েছে এই ছেলের? রেডিও তো হয়নি। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ইরফান, কি হয়েছে তোমার? আর রেডি হওনি কেন? ইরফান বসা থেকে উঠে দাঁড়ালো। রেগে বলে, এইসব ফালতু বিয়ে আমি করব না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? ওকে এক্ষুনি এনে দাও। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে। অবাক হয়ে বলেন, মানে? ইরফান রেগে বলে, আবার মানে মানে করছো? শোনো, বউকে আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এই ফালতু বিয়ে ক্যান্সেল।
ইরফান রেগে বলে, আবার মানে করছো? শোনো, বউকে একটু আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এই ফালতু বিয়ে ক্যান্সেল। তারেক নেওয়াজ খুক খুক করে কেসে উঠল। ভদ্রলোক কথা বলার মতো ভাষা খুঁজে পায় না। এটা তার ছেলে কিভাবে সম্ভব? সন্দেহ প্রকাশ করে তো তার আবার ভাত বন্ধ হয়ে যায়। কিন্তু সে যে তার ছেলেকে চিনতে পারছে না। মায়রার হাওয়া লেগে এমন হয়েছে, কিন্তু মায়রা তো যথেষ্ট লজ্জাবতী মেয়ে। তার ছেলের এই রূপ কোন গুহায় লুকিয়েছিল? তারেক নেওয়াজকে চুপ দেখে ইরফান আবারও রেগে বলে, তুমি কি আমার বউকে এনে দেবে, নাকি আমি তোমার বউকে লুকিয়ে রাখার অ্যারেঞ্জ করব? তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকায়। অটোমেটিক তার হাত বুকে চলে যায়। থেমে থেমে বলে, আমি কিভাবে তোমার বাবা হয়ে গেলাম? ইরফান তার বাবার কথা বুঝলো না, বাইরে যেতে যেতে বলে, ওকে, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বউকে। বাট তুমি প্রিপারেশন নাও। নেক্সট 1 মান্থ তুমি তোমার বউ ছাড়া থাকছো। ইটস ফাইনাল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে ছেলের প্রস্থান দেখলেন। মায়রা সকাল সকাল তার কাছে আবদার করেছিল সে পার্লারে গিয়ে সাজবে। তারেক নেওয়াজ বলেছিল বাড়িতে আসতে বলে দিয়েছে মেকআপ আর্টিস্টদের, কিন্তু মায়রা মানেনি। সে আবদার করেছে পার্লারে গিয়েই সাজবে, ওখানে ফারাও আসবে, দুজন একসাথে সাজবে। বাচ্চা মেয়ে বাবার কাছে আবদার করেছে, সে বাবা হয়ে কি করে মেয়ের ওইটুকু আবদার ফেরাবে? ইরফান ঘুমিয়েছিল, কিন্তু এখন তার বউহারা হতে হচ্ছে। আহ, এই ছেলের জন্য কবে না জানি বুড়ো বয়সে তার বউকে একেবারে হারিয়ে ফেলতে হয়। বিড়বিড় করে, নির্লজ্জ ছেলে, বাবার পিছে লাগতে লজ্জা করে না তোমার? শুধু আমার বউকে দূরে ঠেলে দিলে হয়েছে। তোমাকে তোমার বউয়ের ঝাঁটার বাড়ি খাওয়াবো, আমি বলে দিলাম। ইরফান আবারও পুরো বাড়িতে মায়রাকে খুঁজছে, কিন্তু পায়নি, কাউকেই পাচ্ছিল না। সবশেষে রাতুলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে জানায় মায়রা সহ তাদের সব কাজিনরা পার্লারে গিয়েছে, তবে সে ঠিকানা জানে না। ইরফান আবারও তার বাবার কাছে আসে। তারেক নেওয়াজ তার ছেলেকে দেখে কেমন ভীত চোখে তাকায়। মনে হচ্ছে তার জীবনে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তার ছেলে। ইরফান কিছু জিজ্ঞেস করার আগেই তারেক নেওয়াজ দ্রুত বলে ওঠে, ধানমন্ডি রোড পাস, হাউস 29, এর প্রথম তলায় তোমার বউ আছে। ইরফান ছোট করে বলে। ওকে। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ অসহায় চোখে দেখল তার ছেলে বউ পাগল হওয়ায় তার খুশি হওয়া উচিত, নাকি তাকে সেকেন্ডে আতঙ্কে ফেলছে, এই জন্য তার মারাত্মক কষ্টে জর্জরিত হয়ে শোক পালন করা উচিত। এসব ভেবে ভদ্রলোক চরম হতাশার শ্বাস ফেললেন। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে বাড়িতে থাকা মেহমান সহ সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের আগে বর বাড়ি থেকে সিভিল ড্রেসে কোথায় বেরিয়ে যাচ্ছে? রাতুল এগিয়ে এসে বলে, আরে ইরফান ভাই, তোমার তো বিয়ে ভুলে গেলে। ইরফান পায়ের গতি না থামিয়ে বরং বাড়িয়ে বলে, বিয়ে ক্যান্সেল। ইরফানের কথাটায় বিনা মেঘে বজ্রপাত পড়ল যেন। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, এসব কি বলছো বাবা? সব আয়োজন শেষ আর তুমি বলছো বিয়ে করবে না? ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার হাজবেন্ড আমার বউকে লুকিয়ে রেখে এসেছে। আমি ওকে আনতে যাচ্ছি। আর এসব অ্যারেঞ্জ করার জন্য আফসোস হলে তুমি আর বাবা আরেকবার বিয়ে করে নাও। কথাটা বলে ইরফান আর এক সেকেন্ডও দাঁড়ায় না, বাড়ি থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের পাশে তারেক নেওয়াজ এসে দাঁড়িয়েছিল। ছেলের কথা শুনে ভদ্রলোক কাশতে কাশতে সোফায় বসে পড়েছে। রুমা নেওয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে রাতুল মাথা চুলকায়। ছেলের দ্বিতীয়বার বিয়ে করতে মন চাইছে না বলে কি সুন্দর করে বাবা মাকে বিয়ে করার অফার করলো। কত ভালো ছেলে, কতই না দয়ালু ছেলে। কথাগুলো এক সাইড দিকে হয়েছে, যার ফলে বাইরের কেউ শুনতে পায়নি। নয়তো আজ এত মেহমানের সামনে রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজের কি হতো? তারেক নেওয়াজ হতাশ। রুমা নেওয়াজ নিজ স্বামীর পানে চাইলে তারেক নেওয়াজ বলে, কিছুতেই আমার ছেলে নয়, হলে শুধু তোমার ছেলে। তুমি কি কোনোভাবে বিয়ের আগে এরকম নির্লজ্জ টাইপ ছেলে রুমা? তো বিয়ের পর শুদ্ধে গিয়েছো, তাই আমি বুঝতে পারিনি। তোমার কারণে আমার ভোলাবালা ছেলে বদলে এরকম একটা বজ্জাত ছেলে হয়েছে। রুমা নেওয়াজ কটপট দৃষ্টিতে তাকায় নিজ স্বামীর পানে। রাতুল শব্দ করে হেসে ওঠে, এগিয়ে এসে বলে, তোমরা এত চাপ নিচ্ছ কেন? এত ভালো ছেলে কোথায় পাবে? কি সুন্দর বিয়ে অফার দিল। তবে রে, আরেক নেওয়াজ দাঁতের দাঁত চেপে বলে। রাতুল এক দৌড়ে পকার পার। রুমা নেওয়াজ কি বলবেন বুঝলেন না। তার ছেলেটা এভাবে কথা বলে কবে থেকে?
ভাবনা রেখে তারেক নেওয়াজের দিকে চেয়ে বলে, তুমি বিয়ের আগে নিশ্চয়ই একটার পর একটা রিলেশন করেছিলে, তখন এসব নির্লজ্জপানা করেছো। সেসবই আমার ছেলেটার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে। এসবের মাসুল আমি তুলব, শুধু বিয়েটা একবার মিটুক। কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার জীবনে এ কোন ঝড় এলো? এর চেয়ে তার ছেলে বউহীনাই তো ভালো ছিল। তারেক নেওয়াজের এক চাচাতো ভাই এসে তার পাশে বসলে তারেক নেওয়াজ নিজেকে সামনে নেয়। আর কি কি বাকি রেখেছে তার বজ্জাত ছেলে, সেসব ভেবেই তার ঘাম ছুটছে। তারেক নেওয়াজের বলা ঠিকানায় এসে ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে গেলে দেখলো মায়রা, ফারাজ সহ আরও ফারার কাজিনরা বেরিয়ে আসছে। ইরফান থেমে যায়, তার দৃষ্টি মায়রার পানে। মায়রার পরনে কালো শাড়ি, যার ওপর জরি স্টোন আর এমব্রয়ডারির কাজ। গতকাল ইরফান নিজে মায়রার জন্য এই শাড়িটি কিনে এনেছিল। সে যতটা ভেবেছিল মায়রাকে তার ভাবনার কল্প রানীর চেয়েও বেশি সুন্দর লাগছে। ইরফান কেমন স্থির চোখে মায়রার পানে চেয়ে আছে, যেন এই দিনেই জলজন্ত এক নিখুঁত স্বাদ জমিনের বুকে একটু একটু করে পা ফেলছে। মাথার কালো স্টোনের হিজাব বাঁধা, 2 হাত ভর্তি কালো চুড়ি, মুখে অত্যধিক প্রসাধনীর ছোঁয়া। ইরফান ঠোক গিলল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শার্টের 2টো বুতাম খুলল। দৃষ্টি মায়রার পানে। মায়রা বেশ কসরত করে সিঁড়ি বেয়ে নেমেছে। ইরফানকে দেখে সে সহ ফারা আর তাদের কাজিনরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান আর শুদ্ধর বিয়ে পড়ানো হবে এক জায়গায়, আর এর জন্য তারেক নেওয়াজ আর ফারার বাবা আলোচনা করে একটি রিসিপশন বুক করে, যেখানে ইরফান শুদ্ধ একসাথে যাওয়ার কথা। আর মায়রা যেহেতু ফারার সাথে আছে, তাদের পার্লারের এখান থেকে একসাথে যাওয়ার প্ল্যান। কিন্তু ইরফানকে তাও আবার একদম সাদামাটাভাবে দেখে মায়রার একটুও হজম হলো না। বিস্ময় নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে এসে দাঁড়ায় ইরফানের সামনে। অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? আর আপনার শেরওয়ানি কোথায়? ইরফান মায়রার দিকেই চেয়ে। তার গ্রান্ডমা মায়রাকে একটা ছোট্ট নাকফুল দিয়েছিল। মায়রার নাকে আজ সেই নাকফুল নেই, বরং ওই নাকফুলের জায়গায় গোল্ড রিংয়ের মতো, যেটাতে নথ বলে, কপালের কাছে এসে ঠেকেছে টিকলি। মায়রা এর আগেও সেজেছে, তবে এইভাবে না। ইরফান মায়রাকে এর আগে লেহেঙ্গা কিনে দিয়েছিল, কিন্তু শাড়িতে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। ইরফান আবারও ঢোক গিলে। মায়রা ইরফানকে চুপ করে থাকতে দেখে 2 হাতে ইরফানের হাত ধরে ঝাঁকিয়ে বলে, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? ইরফান মায়রার দিকে চেয়েই ডান হাত তুলে তার বুকের বাঁ পাশে দেখিয়ে ছোট করে বলে, এখানে পেইন হচ্ছে। ইরফান এমনভাবে কথাটা বলল, মায়রার মনে হচ্ছে ইরফান বুক ব্যথায় কথাই বলতে পারছে না। ভীষণ বিচলিত হয়ে সেও ইরফানের বুকে হাত রেখে মালিশের মতন করে চিন্তিত কণ্ঠে বলল, শিশরাজ, কি হয়েছে আপনার? চলুন ডক্টরের কাছে যাই, পরে বিয়ে করা যাবে। ইরফান মায়রার চিন্তিত মুখপানে দৃষ্টি রেখেই বলে, আমার মেডিসিন আছে। মায়রা বিচলিত হয়ে বলে, তাহলে দ্রুত মেডিসিন খেয়ে নিন। ইরফান ছোট করে বলে, খাবো, তোমাকে আসতে হবে। মায়রা কথা বাড়ালো না। এমনিতেই ইরফানের সেই নাক দিয়ে রক্ত পড়া দৃশ্য মায়রা এখনো ভুলতে পারে না। মনে হলেই তার শরীরে কেমন কাটা দেয়। ইরফান না বললেও সে ইরফানের সাথে যেত। পিছু ফিরে ফারাদের বলার জন্য যেতে চাইলে ইরফান মায়রার হাত টেনে তার গাড়ির দিকে যায়। মায়রা দ্রুত বলে ওঠে, আরে আরে 2 মিনিট দাঁড়ান, আমি ওদের বলে আসি। ইরফান শুনল না। মায়রা পিছু ফিরে গলা চড়িয়ে বলে, আপু তোমরা চলে যাও, আমি ওনার সাথে যাচ্ছি। কথাটুকু বলার মাঝে ইরফান পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আবার সাথে সাথে নিজেই নিজের মুখ চেপে ধরে। মানুষ কি বলবে? বিরক্তি কণ্ঠে বলে, আমাকে নামান, এখানে অনেক মানুষ, আর আপনি না অসুস্থ। উফ, নামান তো। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটে সে বসে মায়রাকে তার কোলে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়রা পাশের সিটে বসতে চাইলে ইরফান বাদ সাধে। কয়েক মিনিট গাড়ি চালিয়ে ব্রেক কষে। মায়রা আশেপাশে তাকিয়ে দেখলো এটা একদম ফাঁকা একটা জায়গা। ইরফানের দিকে তাকিয়ে বলে, এটা কোথায় আসলেন? বাড়ি যাবেন না? ঔষধ তো বাড়িতে, তাই না? তাহলে মায়রা আর কথা বলার সুযোগ পায় না। ইরফান 2 হাতের আজনায় মায়রার মুখ নিয়ে ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা বুঝতেই পারেনি।
ক্ষণে ক্ষণে ইরফান মায়রার সব সাজ এলোমেলো করতে উদ্যত হয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান ছাড়লো তো নাই, দু হাতে আরো শক্ত করে মায়রার কোমর জড়িয়ে ধরে। মায়রা ভীষণ ছটফট করে। ইরফানকে ভীষণ এলোমেলো লাগে। মায়রা বেশ কসরত করে ঠেলে ঠুলে ইরফানকে সরিয়ে রেখে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়রাকে আবারও টেনে নিতে চাইলে মায়রা চেঁচিয়ে ওঠে, অসভ্য লোক, আপনি না অসুস্থ? নিজের ঔষধ না খেয়ে আমার সাথে কি শুরু করেছেন? আমাকে বিয়ে করতে দিবেন না? সেই সকাল থেকে না খেয়ে দিয়ে সেজেছি, আর আপনি সব এলোমেলো করে দিলেন। বলতে বলতে মাথায় জড়ানো এলোমেলো হিজাব খুলে ফেলল। একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। ইরফান কোনো কথা ছাড়াই আবারও মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা ছটফট করে। এত রাগ লাগছে তার, দু হাতে ইরফানের দাড়ি ধরে টানে। ইরফান মায়রাকে ছেড়ে মায়রার দু হাত ধরে জেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি আসলেই খুব খারাপ, আমার সব নষ্ট করে দিলেন। আমি বিয়েই করব না, আপনি বাড়ি গিয়ে ঔষধ খান। ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিয়ে ক্যান্সেল, আর আমার মেডিসিন আমার কাছে আছে, বাড়ি গিয়ে কি করব? মায়রা অবাক হয়ে বলে, তাহলে খাচ্ছেন না কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, খাচ্ছিলাম তো, তুমি ডিস্টার্ব করছো। মায়রা চোখ বড় বড় করে বলে, আপনি কি পাগল? আপনি তো ঔষধটা বের করেননি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন তো তুমি। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনার না বুকে ব্যথা? ইরফান মায়রার লিপস্টিক মেশানো ঠোঁট জড়ায় ডান হাতের বুড়ো আঙুল চালিয়ে ঠান্ডা গলায় বলে, বউ এভাবে সাজলে আমার বুকে পেইন হয়, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম বার্ড ফ্লোয়ার মেডিসিন খেতে হয়। মায়রা ইরফানের কথা বুঝতে পেরে কেমন লজ্জায় মিলিয়ে যায়। ইরফান মায়রার নাকের নথ ঘোরাতে ঘোরাতে বলে, সুন্দর লাগছে। মায়রা আরও লজ্জা পায়। ইরফান এভাবে কখনো তার প্রশংসা করেনি। প্রথমবারের মতো এমন প্রশংসা পেয়ে মায়রার হাত পা দিয়ে যেন ঠান্ডা কিছু বয়ে যায়। গিচু মাথা আরও নিচু করে নেয়। ইরফানের ফোনে কল আসে। ইরফান বিরক্ত হয়। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল শুদ্ধর কল। কল রিসিভ করলে ওপাশ থেকে শুদ্ধ বলে, শুনলাম তুই নাকি পার্লারে গিয়েছিস। তুই কি চাইছিস আমার চেয়ে তোকে যেন বেশি সুন্দর লাগে? সে তুই চাইতেই পারিস, কিন্তু পার্লারে গেলে তো তোকে হিজড়া বানিয়ে দিবে। ছে, তোর কি রুচি রে? ইরফান রেগে বলে। থাপ্পড় খেতে না চাইলে ফালতু কথা রেখে কাজের কথা বল। শুদ্ধ হেসে বলে, আমি সহ সবাই তোর জন্য বসে আছি, তাড়াতাড়ি আয়, রিসেপশনে যাবো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। বলেছি তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে, আরে ভাই, সেই তো তুই মায়েরাকে ডোন্ট লাইক ইউ করতে করতে ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না। সেই রকমই এখন দেখা যাবে বিয়ে ক্যান্সেল বলে আরও 10 বার বিয়ে করার জন্য লাফাবি। মায়রা ইরফানের কান থেকে ফোন টেনে তার কানে নেয়। অতঃপর ইরফানের দিকে চেয়েই বলে, ভাইয়া, আমি বিয়ে করব। আপনি যে আমার জন্য ছেলে দেখতে চেয়েছিলেন, দেখেননি? শুদ্ধ হেসে বলে। হ্যাঁ হ্যাঁ মায়েরা দেখ। আর শোনা গেল না। ইরফান রেগে মায়রার থেকে ফোন কেড়ে নিয়ে ফোন সুইচ অফ করে দিয়ে গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে মারে। মায়রা দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চাইলে ইরফান দু হাতে মায়রাকে শক্ত করে তার সাথে চেপে ধরে। দাঁতের দাঁত চেপে বলে, কাকে বিয়ে করবে বলেছিলে? মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, আপনাকে আপনাকে ছাড়ুন আমায়, আমার হাড়গোড় সব ভেঙে গেল। ইরফান হাতের বাঁধন ঢিলে করার বদলে আরও শক্ত করল। মায়রা অসহায় কণ্ঠে বলে, আমায় ছাড়ুন, আপনাকে তো বিয়ে করতে চাইনি, কিন্তু আপনি আমায় বিয়ে করতে চান না, গিরগিটি একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড, বাঁদর, বিয়ে করলে টাইম ওয়েস্ট হবে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে সময় নষ্ট হয় বলে বিয়ে করবে না? এই লোকটাকে কি বলা উচিত? রেগে বলে, এরে আমার পাঞ্চুয়াল মানুষ রে, ওই সময় বাঁচিয়ে কোন মহাকাশে অভিযান চালাবেন আপনি? ইরফান হাতের বাঁধন সামান্য ঢিলে করে একটু হেসে বলে। তোমার মহাকাশে। মায়েরা থতমত খেয়ে তাকায়, চোখ বুঝে নেয়। মাথাটা নিচু করে থুতনি একদম গলার নিচে নামিয়ে ফেলে। ইরফানের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি আরেকটু দীর্ঘ হয়। অতঃপর বলে, আমার কাছে মাস্ক আছে, তুমি চাইলে মাস্ক দিয়ে মুখ ঢাকতে পারো। মায়েরা রেগে মেগে দুহাতে ইরফানের গলা চেপে ধরে বলে, আপনার চেয়ে একটা অসভ্য লোকও ভালো আছে।
ইরফান গলা চুলকায়, সাথে মায়রার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। মায়রা আবারও লজ্জা পায়। দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে। এবার ইরফান কিছু বলল না। মায়রা দেখল ইরফান সেই একই ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। মায়রার কান্না পাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের ওপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি একটা বখাটে। আপনি আমাকে টিজ করেছেন। আমি আপনাকে একদম ছাড়বো না বলে দিলাম। ইরফানের তবুও কোনো পরিবর্তন নেই, বরং মায়রার অবস্থা দেখে হাসি চওড়া হয় আর মায়রার লজ্জা বাড়ে। মায়রা সিটের উপর পা তুলে একদম উল্টো ঘুরে বসল। এই অসভ্য লোকের দিকে সে আজ মরে গেলেও তাকাবে না। ইরফান কিছু বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটু পরপর আর চোখে মায়রার দিকে তাকায়। মায়রা একবার ইরফানের দিকে তাকিয়েছিল। চোখাচোখি হওয়ায় মায়রা আবার সাথে সাথে ওদিকে ফিরে। ইরফান ডান হাতে স্টিয়ারিং ঘোরায়, বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চাপ দাড়িতে স্লাইড করতে করতে ঠোঁট বাঁকিয়ে বলে, স্পেশাল মোমেন্টে লজ্জা পাওয়া উচিত, বাট তুমি অপোজিট কেন? মায়রা এবার এগিয়ে এসে দুহাতে ইরফানের মুখ চেপে ধরে কান্না মাখা গলায় বলে, আল্লাহর দোহায়, এবার আপনি চুপ করুন। ইরফান বাঁ হাতে মায়রাকে তার কোলে ভালোভাবে বসিয়ে মায়রার মাথা তার বুকে রেখে স্বাভাবিক হয়ে বলে, ওকে, আপাতত রেস্ট করো। মায়রা আর কিছু বলল না, ওভাবেই থাকলো। ইরফান শুদ্ধকে কল করে জানিয়ে দিয়েছে সে আর মায়রা এখান থেকেই রিসিপশনে যাবে। শুদ্ধদের চলে যেতে বলেছে। মায়রাকে একটি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইয়েছে। এরপর ঔষধের দোকানে গিয়ে মায়রার দুপুরের আর রাতের ঔষধ কিনেছে, সাথে একটি পানির বোতল। এগুলো কিনে গাড়িতে এসে বসে ইরফান। মায়রার দিকে ঔষধ আর পানি বাড়িয়ে দিলে মায়রা বিনা বাক্যে ঔষধ খেয়ে নেয়। তার তো মনেই ছিল না সে বাড়িতেই ঔষধ রেখে এসেছে। ইরফান মায়রার কাছে থাকা একটি ছোট্ট ব্যাগে রাতের ঔষধ রেখে বলে, এটা রাতে মনে করে খাবে, আমি বিজি থাকতে পারি। মায়রা ভীষণ আপ্লুত হলো ইরফানের সব মনে আছে দেখে। এরপর ইরফান বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটি শপিং মলে যায়। গাড়ি থেকে নামার আগে মায়রার শাড়ি যে একটু একটু এলোমেলো হয়েছিল তা সুন্দর করে ঠিক করে দেয়। হিজাব দিয়ে মায়রার মাথা ঢেকে দিয়ে মৃদু স্বরে বলে, ট্রায়াল রুমে গিয়ে হিজাব বেঁধে নেবে, ওকে? মায়রা আবদার করে বলে। আপনি বেঁধে দিন। ইরফান মায়রার মুখের দিকে তাকায়, সে তো কখনো হিজাব বাঁধেনি। মায়রার আবদার মানল চুপচাপ। বেশ অনেকটা সময় নিয়ে মায়রাকে হিজাব বেঁধে দেয়। এরপর তার ফোনের সেলফি ক্যামেরা অন করে মায়রার সামনে ধরে বলে, পছন্দ হয়েছে? মায়রা হেসে বলে, আসলেই অনেক ভালো হয়েছে। আপনি কেমন জানেন, ওই যে ক্লাস 6-7-এ একটা গাইড পড়তাম, একের ভেতর সব, আপনি সেই গাইডের মতো মানুষ, একটা ভেতরে সব গুণই আছে। ইরফান ফোন পকেটে রেখে বলে, আর তুমি মানুষের ভেতর বাঁদর, উপরে মানুষ, ভেতরে বাদরামিতে ভরা। মায়রা ভোঁতা মুখে তাকায়। সে কি সুন্দর প্রশংসা করলো, আর এই লোকটা কি করলো? মায়রা একটু ঝুঁকে ইরফানের পকেট থেকে ফোন বের করে। ইরফান কিছু বোঝার আগের একদম রাস্তার মাঝে ফোন ছুঁড়ে মারে। ইরফান হতভম্ব হয়ে দ্রুত মায়রার পাশের জানালায় উকি দিয়ে দেখলো তার ফোন অলরেডি কয়েকটা গাড়ি পিষিয়ে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ইরফান মায়রার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড, কি করলে এটা? ওখানে আমার কত ইম্পর্টেন্ট থিম ছিল, কোনো আইডিয়া আছে তোমার? মায়রা তার সিটে বসে ভাবলেশীনভাবে বলে, আপনি জানেন না, বাদরদের মাথায় বুদ্ধি থাকে না। ওরা হাতের কাছে যা পায় পছন্দ না হলে সেটাই ছুঁড়ে ফেলে দেয়। বাদর বলবেন, আবার বাদরামি সহ্য করবেন না, তা তো হবে না সোনা। ইরফান চোখ ছোট ছোট করে বলে। সোনা? মায়রা থতমত খেয়ে বলে, ওটা একটা ডায়লগের মতন। ইরফান হতাশ হয়ে আরেকবার তার গুঁড়ো হওয়া ফোনটার দিকে তাকালো। স্টুপিডটা তার কত কাজ বাড়িয়ে দিল। মায়রা মিটি মিটি হাসে। ভালোই হয়েছে, মূলত তার রাগ হয়েছিল। অসভ্য লোক শুধু তার বদনাম করবে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়। অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুলে মায়রা বেরিয়ে আসে। ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যায়। মায়রা একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে বোধহয় ফোনটা ফেলে দিয়ে ঠিক করেনি। মিন মিন করে বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি আসলে বুঝতে পারিনি। ইরফান বা হাতে মায়রাকে তার সাথে আগলে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার কপালে চুমু এঁকে মৃদু হেসে বলে, ইটস ওকে, আইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। মায়রা কিছু বলল না। ইরফানকে তার ভীষণ অদ্ভুত লাগে এখন, না চাইতেও আগের ইরফানের সাথে মেলাতে যায়।
আর তখন তার মনে হয় সে বর্তমানে কল্পনার জগতে বাস করছে। ইরফান শপিং মল থেকে ব্ল্যাক কালারের শেরওয়ানির সাথে প্যান্ট কিনে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে ইরফানকে দেখে। ইরফানের যে কালো পছন্দ তা মায়েরা এতদিনে বুঝেছে, কিন্তু মজার ব্যাপার হলো ইরফানকে কালোতেই ভীষণ সুন্দর লাগে মায়েরার কাছে। আর ইরফানের চক্করে মায়েরার চোখেও এখন শুধু কালো সব কিছুই সবার আগে চোখে পড়ে। ইরফান এগিয়ে এসে মায়েরার হাত ধরে বাইরে বের হয়। ইরফান হঠাৎই দাঁড়িয়ে যায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কি হয়েছে? ইরফান মায়েরার শাড়ি এলোমেলো কুচির দিকে চেয়ে আছে। গাড়িতে ওভাবে এলোমেলো হয়ে বসার কারণে মায়েরার শাড়ির কুচি একদম নষ্ট হয়ে গিয়েছে বলা যায়। মায়েরা আবারও কিছু বলার আগে ইরফান হাঁটু মুড়ে বসে খুব মনোযোগ সহকারে মায়েরার শাড়ির কুচি একটা একটা করে গুছিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে। আশেপাশে অনেক পথচারী দাঁড়িয়ে পড়েছে, আবার অনেকের পথের চলাচল থামেনি। তবে দৃষ্টি ঘুরে ফিরে ইরফান মায়েরার পানে আসছে। ইরফান খুব নিখুঁতভাবে মায়েরার শাড়ির সবগুলো কুচি সাজিয়ে দেয়। এরপর বসা থেকে দাঁড়িয়ে মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরা ইরফানের দিকে দিয়ে হাঁটছে। সে তার অনুভূতি কি করে বোঝাবে একটু পরপর কাপা কণ্ঠে ডাকে, শিশরাজ। ইরফান সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, আই ডোন্ট লাইক ইউ বার্ড ফ্লাওয়ার। মায়েরা ইরফানের কথা শুনে হেসে ফেলল, শব্দ করে হেসেছে। ইরফানের মুখে এই কথাটা কেন যেন ভালোই লাগলো। একটু পর হাসি থামিয়ে দু হাতে ইরফানের বা হাতে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে, আই হেট ইউ শিশরাজ। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকায়, সূক্ষ্ম হাসল, কিছু বলল না। মায়েরার মুখেও হাসি। এখনও অনেকেই দুজন কপত কপতির পানি মুগ্ধতা মিশিয়ে তাকিয়ে আছে। ইরফান মায়েরা একবারের জন্য নিজেদের রেখে অন্যদিকে মন দেয়নি। তারা হয়তো জানেও না তাদের এমন দৃশ্য অনেকেই দু চোখের পাতায় মুগ্ধতার সহিত ভরে নিয়ে তাদের গন্তব্যের পথে গিয়েছে। রিসিপশন জুড়ে শুধু মানুষ আর মানুষ। ফারাদের আত্মীয়রা এসে শুদ্ধর সাথে পরিচিত হয়। আবারও কেউ কেউ এমনভাবে তাকায় শুদ্ধর মনে হচ্ছে সে নতুন বউ। তার মুখ ঢাকার জন্য বিছানা থেকে চাদর তুলে আনা উচিত ছিল। শুদ্ধর মনটা খারাপ, সে ফারাকে দেখতে পায়নি। রিসিপশনে এসে ইরফানের জন্য ওয়েট করতে করতেই যেন সে বুড়ো হয়ে যাবে। বেদ্য বিয়েটা করে বউকে নিয়ে যা। আর এই ফারাটা যে কোথায় একেবারে দেখেনি তা নয়, একবার দেখেছিল কিন্তু মুখ দেখতে পায়নি। তাকে দেখে আরও বেশি এমন করছিল। আজ যদি সে বর্ণা হতো তবে ফারাকে থাপ্পড় দিত একটা। তাকে মুখটা একটুখানি দেখতে দিল না। এসব নেওয়া যায়। নাসিম আর তার মা গ্রাম থেকে এসেছে। নাসিম আসবে না বলে পণ করেছিল, কিন্তু ফাইজ আর ইরফানের বাবা যেন পারলে তার পা ধরছিল। এরপরও যদি না আসতো বেয়াদবি হয়ে যেত। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বলে, বাল, বিয়ে করব না। নাসিম চোখ ছোট ছোট করে বলে, করিস না, কে তোকে ধরে বেঁধে বিয়ে করে দিচ্ছে? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাই আমার মারাত্মক কষ্ট রে, ফারার মুখে দেখতে পাইনি। তুই ভাবতে পারছিস আমি এক মুহূর্ত একটা ছ্যাঁকা খাওয়া পাবলিক? নাসিম হেসে কিছু বলতে চাইলেও মায়রাকে দেখে থেমে যায়। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। মায়রা ইরফানের হাত ধরে মাত্র ভেতরে প্রবেশ করল। ইরফানের গায়ে কালো শেরওয়ানি, মায়রার পরনে কালো শাড়ি। শুদ্ধ আর চোখে নাসিমের দিকে তাকায়। নাসিম যেন টেনে হিঁচড়ে তার চোখ দুটো মায়রার থেকে সরিয়ে মেঝেতে নিবদ্ধ করল। ফারা যেখানে আছে মায়রাকে সেখানে নিয়ে যায় সবাই মিলে। ইরফান এগিয়ে আসে শুদ্ধর কাছে, যেখানে মুরব্বীরা সবাই আছে। তারেক নেওয়াজ, ফাইজের বাবা সহ আরও সব মুরব্বীরা আছে। শুদ্ধ ইরফানের মাথা ফাঁকা দেখে তার নিজের মাথার পাগড়ি খুলে ইরফানের মাথায় দিলে ইরফান সাথে সাথে মাথা থেকে সেটি সরিয়ে ঠাস করে শুদ্ধর মাথায় রাখে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে মাথায় দে এটা, নয়তো তোকে দেখে আমি বর্বর ফিল পাচ্ছি না। ইরফান গম্ভীর গলায় বলে, আমার বউ ফিল করতে পারলেই হবে। নাসিম পাশ থেকে মৃদু হাসল। ইরফান তার দিকে একবারও তাকায়নি, উল্টে তাকে যে ইচ্ছে করে অ্যাভয়েড করছে এটাও বুঝতে পারল। নাসিম গলা ছেড়ে বলে, দোস্ত, কংগ্রেচুলেশন। ইরফান নাসিমের দিকে তাকালো না, সামনের দিকে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, থ্যাঙ্কস। শুদ্ধ একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। নাসিমের দিকে একটু এগিয়ে এসে বলে, একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে। নাসিম কিছু বলল না, চুপ করে থাকলেও একটা চাপা শ্বাস ফেলল। মায়রা ফারার পাশে গিয়ে বসলে দেখল
কোথা থেকে মিলা দৌড়ে এসে মায়রার ওপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। মায়রা ও মিলাকে জড়িয়ে ধরে। একটু পর মিলা মায়রাকে ছেড়ে কোমরে হাত দিয়ে বলে। মায়রা কিছু বলার আগেই মিথিলা ভরে ওঠে। আজ আমাদের ইরফান ভাইয়ের মতো স্বামী নাই বলে কারো কোলে উঠতে পারি না। মায়রা ভীষণ লজ্জা পায়। ইরফানকে উল্টে পাল্টে ধুতে ইচ্ছে করে তার। অসভ্য লোক একটা। মিলা চোখ ছোট ছোট করে তাকায়, কানের কাছে মুখ নিয়ে বলে, তোর কাছে থেকে ছেলেদের পারফিউমের গন্ধ পাচ্ছি ময়না, সামথিং সামথিং। মায়রা জেগে বলে, ধ্যাত বাল, যা তো, যা খা, খেয়ে দিয়ে বিদায় হ। মিলা কোমরে হাত দিয়ে বলে, বেতব, আমি খালি খেয়ে যাব কেন, সাথে বান্দিয়াও নিয়ে যাব। মিলার কথা সবাই হেসে ফেলল। মায়রাও হেসে ফেলল। লাবিব কোথা থেকে দৌড়ে এসে মায়রার কোলের ওপর হাত রেখে বলে, আপুই আপুই আমাকে তোমাকেও আমি টুকিয়ে গেছি। লাবিবের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। মায়রা লাবিবকে কোলে নিয়ে বেশ কয়েকটা চুমু খায়। পাশ থেকে ফারা লাবিবের গাল টেনে বলে, আপু এর চুমু না খেলে তুমি শুকিয়ে যাও। লাবিব মাথা ওপর নিচ করে। লাবিবের কাণ্ডে সবাই হাসছে। মিলা এগিয়ে এসে বলে, এই ছানা, তোমাকে এত পাকা পাকা কথা কে শিখিয়েছে? লাবিব মিলার দিকে তাকিয়ে বলে, কুচিবতুল্লা ভাই। মায়রা কেসে ওঠে। মিলার চোখ বড় বড় করে বলে, কি সাংঘাতিক শালা দুলাভাই রে, একজন শিখিয়েছে আর একজন শিখে নিয়েছে। মায়রা কপাল চাপড়ায়। এই অসভ্য লোকটা তার দুধের ভাইটাকে যে আর কি কি শিখিয়েছে আল্লাহ জানে, আর সে জানে। ইনায়া অবাক হয়ে বলে, আল্লাহ, ভাইয়া এইসব শিখিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মায়রা বিড়বিড় করে, তোমাদের ভাই যে কি পরিমাণ অসভ্য সেটা যদি তোমরা জানতে। বহুরূপী একটা, উপরে উপরে ভালো সেজে থাকে। কিছুক্ষণ পর ইরফান আর শুদ্ধর সামনে কাজী সাহেব বসে। ইরফানের পাশে তারেক নেওয়াজ বসেছে। একটু দূরে মায়রার মা বসেছে। আর শুদ্ধর পাশে বসেছে ফারার বাবা, তার পাশে ফাইজ। ফাইজ একটু পরপর ইনায়াকে গিয়ে দেখে আসে। এমনিতেই তার বউ অল্প বয়সে তার বাচ্চাটাকে পেটে নিয়ে ঘুরে বেড়ায়। ফাইজের চিন্তা শেষ নেই। কাজী সাহেব বেশ কিছু কথাবার্তা বলে ইরফান আর তারেক নেওয়াজের উদ্দেশ্য জিজ্ঞেস করে। ইরফানের এইসব বিষয়ে জানা নেই। গতবার তো শুধু কোথায় যেন সাইন করেছিল আর কবুল বলেছিল। তাই কৌতূহলী চোখে প্রশ্ন করে, হোয়াট ইজ কাবিন? কাজী সাহেব বোঝানোর স্বরে বলে। কথাটা বলে ইরফান কটমট দৃষ্টিতে তাকায় কাজী সাহেবের দিকে। ভদ্রলোক হেসে কথাগুলো বলছিল, কিন্তু ইরফানের অমন শক্ত মুখ দেখে তার মুখ থেকে হাসি সরে যায়। ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো নাকি। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর ইউ ম্যাড? আমি আমার বউকে ছাড়বো কেন? এসব ফালতু রুলস টেনে এনে আমার বিয়ে পড়াতে এসেছেন। পাশ থেকে শুদ্ধ কপাল চাপড়ে বলে, ভাইরে, তুই জানিস না বলে ছাড়াছাড়ির উদাহরণ দিয়েছিস। আসল কথা হলো, তুই বিয়ে করে কেবিনে বসানোর টাকা মৃত্যুর আগ পর্যন্ত টাইম নিয়ে তোর বউকে দিতে পারবে, কিন্তু ছাড়াছাড়ি হলে সেই সময় সব টাকা পরিশোধ করতে হবে। ইরফান জেগে বলে, আবার তুইও ছাড়াছাড়ির কথা বলছিস? শুদ্ধ মেকি হেসে বলে, আরে এটা তোকে বোঝালাম, কিছুই তো জানিস না। সারাদিন ব্যবসা করে করে এই হাল, অসামাজিক শালা। ইরফান ভাবলেশীন ভাবে বলে, বিজনেস তো তুইও স্টার্ট করেছিস। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো। গালে হাত দিয়ে আফসোসের সুরে বলে, সিসিটিভির ওপর একটা পাতলা কাপড় দিল তো সিসিটিভি আর কিছু দেখতে পাই না, আর তোর ওপর পুরো দেওয়াল তুলে দিলেও সব কেমনে জানিস ভাই? ইরফান ঠোঁট বাঁকালো একটু। শুদ্ধ হতাশ। লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করা হবে না তার। ভাগ্যিস তার বাসটা এই সিসিটিভি দেখতে পায়নি, এইটাই মনে হয় বাকি আছে। এসব ভাবনা রেখে বলে, মোহরানার কথা শুনেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আই নো, বউয়ের মোহরানা পরিশোধ করতে হয়। শুদ্ধ হেসে বলে, ওটাই কাবিন। নে এবার বল, মায়েরাকে কি দিবি? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, ও তো তোর কপি ভার্সন বাদর। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। এই বেত্তবটা তাকে অপমান করছে। ইরফান শুদ্ধর কথাগুলো মোটামুটি আস্তে বলার কারণে কেউ সেভাবে শুনতে পায়নি। শুদ্ধ রেগে বলে, এই বিয়াদব, কথায় কথায় আমাকে অপমান করবি না তো। তোর বউ বাদর, সেটা আমার দোষ? ইরফান এই ব্যাপারে আর কিছু বলল না। বিড়বিড় করে বলে, আমি তো ওকে প্রায় সবই দিয়ে দিয়েছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কি বলছিস? ইরফান কিছু বলল না। তারেক নেওয়াজ নিজেই কাজী সাহেবকে বলে,
ইরফান সাথে সাথে গম্ভীর গলায় বলে, প্লাস ইরফান নেওয়াজ। কাজী সাহেব তারেক নেওয়াজের কথায় লিখতে গিয়েও থেমে যায় ইরফানের কথা শুনে। সে ঠিক বুঝতে পারল না দ্বিতীয়বার জিজ্ঞেস করতেও তার মন সায় দেয় না। এই ছেলেকে তার সুবিধা লাগছে না। শুদ্ধ ইরফানকে গুতিয়ে বলে, তোর নাম লিখতে বললি কেন? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, ও তোর মতো বাদরামি করে যদি আমাকে ছাড়তে চায় দেন আমি শর্ত অনুযায়ী আবারও আমাকে দিয়ে দেবো ওকে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে এর মাথায় এত আজগুবি চিন্তা আসে কোথা থেকে?